মাহমুদুল হাসান জয় কত করবেন? 219, 217 নাকি 206, 203 কিংবা 200? এই স্কোরগুলো আপনার অবশ্যই মনে থাকার কথা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোর মুশফিকুর রহিমের 219, সাকিবের 217, তামিমের 206, মুশফিকের আবারও 203 নট আউট এবং 219ও নট আউট ইনফ্যাক্ট এবং 200। আমি জানি না মাহমুদুল হাসান জয় কোথায় গিয়ে থামবেন বা 169 আউট হয়ে যাবেন কিনা। হি প্লেড এ ব্রিলিয়ান্ট নক। যেভাবে ইনিংসটা তিনি সাজিয়েছেন, ESPN ক্রিকেট ফর ওয়াগন হুইলটা যদি আপনি খেয়াল করেন, আমার কাছে যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে, এই যে 169 রান, এর মধ্যে 60টা 60 সিঙ্গেল, 10টা ডাবল এবং 3টা ট্রিপল, অর্থাৎ 3বার তিনি দৌড়ে 3 রান নিয়েছেন। এই যে 89 রান নেওয়া ম্যাচের একেবারে দ্বিতীয় দিনের একেবারে শেষ দিকে মুমিনুল কাভারে পুশ করলেন, বল বাউন্ডারির দিকে যাচ্ছিল, ওই সময়ে শেষের দিকে শরীর ক্লান্ত থাকে। নর্মালি সেটা 1 রান, সবাই বেশিরভাগই 1 রান নেয়, সবাই না বেশিরভাগই 1 রান নেয়। সেখানে মুমিনুলকে জয় পুশ করলেন 2 রানের জন্য। আমি এর আগে ম্যাচের প্রিভিউতে যেদিন কথা বলছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে জয়ের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিংলি ওয়েট করব। এখন মিলেছে আমার কথা। কেন ইন্টারেস্টিংলি ওয়েট করব? প্রথম কথা হচ্ছে, জয় যে লাস্ট ফার্স্ট ক্লাস খেলেছেন সেখানে 100 আছে, 50 আছে, 160 স্ট্রাইক রেটে NCL এর টপ মোস্ট উইকেট টেকার, সেখানেও 100 করেছেন। জয় সবশেষ 17 ইনিংসে 50 করতে পারেননি, বাজে ফর্মে ছিলেন, বাদ পড়েছিলেন। এই যে কামব্যাকটা তার লম্বা সময় বা একটা রিসেন্ট পাস্টের যে ঘরোয়া ক্রিকেটের কমান্ডেবল পারফরমেন্স, সেই কমান্ডেবল পারফরমেন্সে একটা ধারাবাহিকতা। তার শটের রেঞ্জ বেড়েছে, তার ধৈর্যের ধরন বেড়েছে, তার শট সিলেকশন অনেক বেশি প্রপার হয়েছে। ঠিক একইভাবে কখন কোন মুহূর্তে তিনি কোন মাইন্ড সেট আপ নিয়ে ব্যাট করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, এই ব্যাপারে তার বোধহয় চিন্তাটাও অনেক পরিষ্কার হয়েছে। একটু উদাহরণ দিলে সুবিধা হবে। 50 করলেন তিনি 71 বা 72 বলে। আপনি বলে করে বলেন তো, পরের 50 অর্থাৎ 51 থেকে 100 করতে জয় কত বল খেলেছেন? 110 বলের মতো খেলেছেন, সম্ভবত 180 বা 82 বলে বা 188 বলে তিনি 100 রান করেছেন। এই যে শুরুতে একটু স্ট্রাগল করা জয়, সবসময় নতুন বলে একটু শেকি থাকেন, সেই তুলনায় এই ইনিংসে একটু কম ছিলেন। তারপর তিনি হাত খোলার চেষ্টা করেছেন, স্ট্রোক খেলেছেন। যখন 50টা হয়ে গেল, 72 বলে 50 তো ভালো ইনিংস, তারপর তিনি আবারও একটু স্লো হয়ে গেলেন, আরো সেটেল হওয়ার চেষ্টা করলেন, সোজা খেলার চেষ্টা করলেন। আপনি তার ওয়াগন হুইল যদি দেখেন, ইন্টারেস্টিংলি 4টা 6 যে মেরেছেন, এর মধ্যে 3টা 6 আপনার স্কয়ার লেগ এবং ডিপ মিড উইকেট, এই বৃত্তচাপের মধ্যে একটা 6 শুধুমাত্র লং অফের উপর দিয়ে মেরেছেন। আর যে 4 গুলো তিনি মেরেছেন তার ম্যাক্সিমাম আপনি খেয়াল করলেন অফসাইডে, এবং সেটা পুরো ওয়াগন হুইলটা দেখলেই বোঝা যায় যে উইকেটের সব দিকে দুর্দান্ত সব শট খেলেছেন। আমি যে বলছিলাম যে শর্ট সিলেকশন, কোন বোলারকে কখন মারবেন, টির আগের 3 ওভারে কি অ্যাপ্রোচ, ব্রেকের পরের 3 ওভার কি অ্যাপ্রোচ, কোন সময় হিটিং মুডে যাবেন, এই যে কার্টিস ক্যাম্পারকে 1 ওভারে 6-4-6 মারা, এর সবই তার নতুন চিন্তার একটা ফসল। আমি আমার ম্যাচ প্রিভিউর ভিডিওতে বলেছিলাম যে তিনি T20 থেকে আসছেন, তার কোন মুডটা অন থাকে, যে ধরনের ব্যাট করে বা ব্যাটিং এর ধরনের কারণে আনসাকসেসফুল অবস্থায় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন, ওই ব্যাটিং মুডটাই অন থাকে, নাকি T20-র যে ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং মুড সেটা তিনি অন করেন। তিনি দুটোর মিশ্রণেই খেলেছেন, এটা দেখতে দারুণ লেগেছে, ভালো লেগেছে। তিনি যে 283 বল বোধহয় খেলেছেন, 283 বলের মধ্যে তার কন্ট্রোল ছিল 92%-এর মতো, শটের উপরে কন্ট্রোল, যেটা দুর্দান্ত। আপনি মানে খুব স্বাভাবিকভাবেই কত বছর পরে, প্রায় 3 বছর পরে বাংলাদেশের ওপেনিং জুটি 150 করলো, এবং বাংলাদেশের কোনো ওপেনার প্রায় 10 বছর পর 150 রানের ইনিংস খেললো। একই সঙ্গে সাদমান এবং মুমিনুলের দুটো ইনিংসও দারুণ প্রশংসার যোগ্য। ফিলিং সরি ফর সাদমান, যে তার 100 করা উচিত ছিল। এর আগেও শ্রীলঙ্কার সঙ্গে বোধহয় ভুলে গেছি, বা পাকিস্তানের সঙ্গে 93 একটা ইনিংস ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ছিল, শ্রীলঙ্কার সঙ্গে 70+, সবগুলো 100 হতে পারতো, এই ইনিংসটা 100 হতে পারতো। সাদমান মিস আউট করে যাচ্ছেন, সেম গোস টু মুমিনুল, এর আগে কয়েকটা 100 মিস আউট করেছেন। এক্সপেক্ট করবো মুমিনুলও দারুণভাবে একটা 100 করেন, বাট জয়ের এই ইনিংসটাকে প্রশংসা করতেই হবে। আপনি হয়তো বলতে পারেন যে জলটা আয়ারল্যান্ড, এটা নিয়ে আমি কোনো তর্ক করবো না এই জন্য। আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকটা আসলে
বাংলাদেশকে খুব বেশি চাপে ফেলতে পারেনি, খুব বেশি টেস্ট নিতে পারেনি, এটা আমরা সবাই দেখেছি। কিন্তু সেটা বলে জয়ের ইনিংসটাকে খাটো করার কোনো সুযোগ নেই, সেটা মেনে নেওয়ারও সুযোগ নেই। আয়ারল্যান্ড তুলনামূলক কম শক্তির বোলিং অ্যাটাক, এই কারণে জয়ের ইনিংস মূল্যহীন হয়ে যাবে, এটা হতে পারে না। জয় দুর্দান্ত ইনিংস খেলছে, এটা মানতেই হবে। সো এক্সপেক্ট করবো তিনি বাংলাদেশের টপমোস্ট স্কোরার যারা আছেন তাদের টপকে নিজের নামটা বাংলাদেশের হায়েস্ট টেস্ট রান স্কোরারের ইন্ডিভিজুয়াল ইনিংসের সবচেয়ে ওপরে নিয়ে যাবেন। এই সুযোগ তো বারে বারে আসে না। আর সামগ্রিক টেস্টের হিসাবে যে কোনো বিবেচনাতে বাংলাদেশ আপার হ্যান্ডে। থার্ড ডে পুরো 90 ওভারই এক্সপেক্ট করে খেলা হবে। এই 90 ওভারে বাংলাদেশ কত দূর যেতে চায়, যেহেতু তারা বলেছে যে এখনো পর্যন্ত কত রানে তারা ডিক্লেয়ার করবে, কত রান করতে চায়, কোনো প্ল্যান করেনি, হুইচ ইজ ফাইন। বাংলাদেশ যদি মনে করে যে 450-500 করে ডিক্লেয়ার দিয়ে দেবো, সেকেন্ড ইনিংস ব্যাট আমরা করতেই চাই না, দ্যাট ইজ অলসো ফাইন। বাট তৃতীয় দিনেও মূল নজরটা থাকবে জয়ের দিকেই, কেননা নতুন বল দিয়ে যখন খেলাটা শুরু হবে, তৃতীয় দিনের ফার্স্ট মর্নিং একটু কুয়াশাও থাকবে, তখন একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে। পরিস্থিতিটা কি হয়, জয় কিভাবে হ্যান্ডেল করেন, এটা দেখার জন্য বসে থাকবো। কারণ ওই যে বলছিলাম যে ম্যাচের টির আগের 3 ওভার বা লাঞ্চের আগের 5 ওভার কিভাবে খেলবো, ব্রেকের পরের 2 ওভার, 3 ওভার, 5 ওভার কিভাবে খেলবো, জয় এই বিষয়টা না খুব পরিষ্কার মাইন্ডসেট নিয়ে মাঠে নেমেছিলেন। তিনি নতুন বলে স্ট্রাগল করেছেন, খুব অল্প সময় স্ট্রাগল করেছেন। দ্বিতীয় নতুন বলে ঠিক কোন অ্যাপ্রোচে জয় ব্যাট করেন, কতটুকু বল লিফ করেন, কতটুকু ধৈর্যের পরিচয় দেন, ফুটওয়ার্কের মুভমেন্ট কেমন থাকে, এই জিনিসগুলো দেখতে চাইবো। কারণ সত্যিকার অর্থে জয়ের ইনিংসটা খুবই ভালো লেগেছে, কম্পোজড একটা ইনিংস। কংগ্রেচুলেশনস, ভেরি ওয়েল ডান মাহমুদুল হাসান জয়। যেটা ম্যাচ শুরুর আগের দিন বলেছিলাম যে দেখতে চাই বাংলাদেশ শুধু ম্যাচ জিতবে না, বড় দলের মতো ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতবে। এখনো পর্যন্ত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সেই মুডেই আছে, সেই ট্র্যাকেই আছে। দ্বিতীয় দিনটা যে গিয়েছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এরকম দিন আসলে খুব কম আসে যে যেখানে বলা হয় যে একটা ফ্ললেস ডে, যেখানে ভুল বলতে কিছু নাই, শুধুমাত্র ওই যে জয় একটা লাইফ পেলে সেটা 150 রান পার করে। সো ইট ওয়াজ অলমোস্ট এ নিয়ার পারফেক্ট ডে। তৃতীয় দিনটাতেও চাইবো বাংলাদেশের জন্য একটা নিয়ার পারফেক্ট একটা ডে কাটিয়ে আয়ারল্যান্ডকে টেস্ট থেকে ছিটকে দেয় এবং বড় দলের একটা স্টেটমেন্ট দিতে এই টেস্টটা পুরোপুরি লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় কিংবা ড্রাইভিং সিটে থাকে।